প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা রসায়নবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলি ইতিপূর্বে পুলিশের পরীক্ষায় এসেছিল। চলো দেখে নেই সেই প্রশ্নগুলি কি। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য প্রথমে আমাদের পরমাণুর অণুটির সংকেত জানতে হবে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, চলো আমরা দেখে নেই। CaCO3, এটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। এই যে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, এটি একটি যৌগিক পদার্থ। কেন যৌগিক পদার্থ? এই ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন সহযোগে গঠিত। এই তিন ধরনের মৌলিক পদার্থ বা পরমাণু নিয়ে গঠিত হয়েছে ক্যালসিয়াম কার্বনেট। তো এই ধরনের সমাধানের জন্য প্রথমে দেখতে হবে এই ক্যালসিয়াম কার্বনেটের মোট ভর কত। ক্যালসিয়াম কার্বনেটের ভর আমরা কিভাবে নির্ণয় করব, চলো দেখে নেই। প্রথমে কি রয়েছে, ক্যালসিয়াম পরমাণু রয়েছে। এই ক্যালসিয়াম পরমাণুর ভর কত? আমরা জানি ক্যালসিয়াম পরমাণুর ভর 40, তাই 40 লিখলাম। ক্যালসিয়ামের পরে কি রয়েছে, কার্বন। কার্বনের ভর কত? 12, তাই আমরা 12 লিখলাম। কার্বন পরমাণুর ভর 12, তাই 12 লিখেছি। তারপর কি রয়েছে, তিনটি অক্সিজেন পরমাণু। একটি অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16, তাহলে তিনটির কি হবে, 3 দিয়ে গুণ হবে। তাহলে আমরা গুণ করলে কি পাবো, দেখো 3 ষোলো 48, 12 12 40 কত হবে, 100 হলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে ক্যালসিয়াম কার্বনের যে অণুটি রয়েছে তার মোট ভর কত, 100 ইউনিট। এখন কিসের পরিমাণ নির্ণয় করতে বলছে, ক্যালসিয়ামের পরিমাণ নির্ণয় করতে বলেছে, হ্যাঁ কি না? তাহলে দেখো, এই 100 ইউনিটের মধ্যে ক্যালসিয়াম কত ভাগ রয়েছে, 40 ভাগ রয়েছে। এবং আমরা পার্সেন্টেজের নিয়ম অনুযায়ী জানি 100-এর মধ্যে যতটা পার্ট থাকে সেটাই তার পার্সেন্টেজ, হ্যাঁ কি না? তাহলে 100 ইউনিটের মধ্যে ক্যালসিয়াম রয়েছে 40 ইউনিট, তাই এই ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ হবে কত, 40%। ঠিক আছে, আমাদের কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন হলো না, যেহেতু মোট পরিমাণ এখানে 100 রয়েছে। যদি মোট পরিমাণ 100 না থাকতো তাহলে কি করতাম, আমরা পার্সেন্টেজের পরিমাণ, পার্সেন্টেজ নির্ণয় করার সূত্র জানি কি, চলো ওটি আমরা দেখে নিই। তবু দেখে নিই আমরা। ক্যালসিয়ামের মনে করো পার্সেন্টেজ নির্ণয় করতে বলেছে, আমরা জানি যার পরিমাণ নির্ণয় করতে বলবে সে লবের স্থানে বা উপরে থাকবে। দেখো ক্যালসিয়াম 40, তাই উপরে লিখলাম। এবং নিচে কি থাকে, আসল বা মোট। মোট কত, 100, হ্যাঁ কি না? এবং পার্সেন্টেজে কনভার্ট করতে হলে আমরা 100 দিয়ে গুণ করি, তারপরে পার্সেন্ট চিহ্ন দিই। 100 কেটে গেল, দেখো 40 রয়েছে, হ্যাঁ কি না? তাহলে আমরা যদি এখানে 100 না থাকতো তাহলে আমরা কিভাবে করতাম, আমরা পার্সেন্টেজ অধ্যায়ে যে শিখেছি সেই রুলস আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা সঠিক উত্তরটি নির্ণয় করতে পারতাম। আশা করি বুঝতে পেরেছো। চলো 2 নম্বর প্রশ্নে চলে যাই। কি বলেছে, দার্শনিকের রুল কাকে বলে? দেখো, দার্শনিকের রুল আমরা কাকে বলে আমরা জানি কি, জিঙ্ক ক্লোরাইড, এটি দার্শনিকের রুল নয়। এই জিঙ্ক যে রয়েছে না, জিঙ্ক বা দস্তা, আমরা জিঙ্ককে কি বলি, দস্তা রূপেও জানি জিঙ্ককে। এই জিঙ্ককে যদি অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, ঠিক আছে, তাহলে কি হবে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে, ZnO। এই জিঙ্ক অক্সাইড কি, সাদা ধোঁয়ার মতো, সাদা ধোঁয়ার মতো। এই সাদা ধোঁয়া যদি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় বা শীতল হয়ে যায়, কি হয়, উলের রূপ ধারণ করে। উল, আমরা জানি উল সোয়েটার টোয়েটার আমরা বানাই, হ্যাঁ কি না? এই জিঙ্ক অক্সাইড শীতল হলে উলের আকারে জমে উঠে। যেহেতু উলের রূপ ধারণ করে জিঙ্ক অক্সাইড শীতল হলে, তাই একে কি বলা হয়, দার্শনিকের রুল। জিঙ্ক অক্সাইডকে কি বলা হয়, দার্শনিকের রুল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সঠিক উত্তর কি, জিঙ্ক অক্সাইড। চলো 3 নম্বর প্রশ্নে আমরা যাই। কি বলেছে, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউটন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে বলে। দেখো, এই ধরনের প্রশ্ন জানার জন্য আমরা একটা ছোট্ট জিনিস জেনে নিই, যেটি অন্য ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের সহায়তা করবে। মনে করো ক্যালসিয়াম, ঠিক আছে, কি রয়েছে, উপরে 40 রয়েছে, নিচে কত, 20। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা এইভাবে লিখে নিলাম। যে কোনো ক্ষেত্রে থাকতে পারে এরকম। তো এরকম কিন্তু আমরা দেখেছি। ব্যাপারটি কি, এই ব্যাপারটি কি, উপরে 40 নিচে 20, ব্যাপারটি কি? মনে রাখবে, কোনো পরমাণুর যে নিচে থাকে সেটি হচ্ছে প্রোটন সংখ্যা। মনে রাখবে কি, প্রোটন সংখ্যা। আর উপরে যে থাকে সেটি হলো কি, নিউট্রন প্লাস প্রোটনের সমষ্টি। নিচেরটি হলো শুধু নিউট্রন প্রোটন সংখ্যা, আর উপরে যে থাকবে সেটি হলো কি, নিউটন প্লাস প্রোটনের মোট সমষ্টি। এবং একে বলা হয় ভর সংখ্যা। একে কি বলা হয়, ভর সংখ্যা। হ্যাঁ, তাহলে নিচে যে থাকবে সেটি হলো সেই পরমাণুর প্রোটন সংখ্যা, এবং উপরে যে থাকবে সেটি হবে সেই পরমাণুর নিউটন প্লাস প্রোটন সংখ্যা। এখন আরেকটা কথা বলে দেই, কোনো পরমাণুর মধ্যে যতটি প্রোটন থাকে ঠিক
একই পরিমাণে কি থাকে, ইলেকট্রন থাকে। ঠিক আছে, একই পরিমাণ ইলেকট্রন থাকে, সমসংখ্যক। তাহলে আমরা যদি এই ব্যাপারটি কোনো সময় ভুলে যাই, কিভাবে মনে রাখবো, একটি উপায় বলে দেই। দেখো আমাদের পা কোথায় থাকে, নিচে থাকে। দেখো নিচে যে থাকে পা, প্রোটন, তাহলে নিচে যে থাকে তার নাম প্রোটন, পা দিয়ে মনে রাখবে। হ্যাঁ, আর উপরে থাকে তার নাম কি, ভর সংখ্যা। যদি ভুলে যাই কিভাবে মনে রাখবো, আমাদের সর্দি কাশি হলে কি মাথা ভারী হয়ে যায়, মাথা ভার ভার লাগে, আর মাথা কোথায় থাকে, উপরে থাকে। তাহলে উপরে যে থাকে সে হলো ভর সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা সঠিক উত্তরটি নির্ণয় করি এই প্রশ্নের। নিউটন সংখ্যা 1 মনে রাখবে, যখন নিউটন সংখ্যা সমান হবে বা 1 হবে তার নাম কি, আইসোটোন। ন, নিউটন সংখ্যা সেম, আইসোটোন। বলা দেখো উপরের উপরের অপশনটি চলো দেখি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি, আইসোটোন হবে। নিউটন সংখ্যা সমান হলে কি নাম হবে, আইসোটোন। তো এ নাম্বার অপশনটিও জেনে নেই ব্যাপারটি কি। যখন কি বলেছে দেখো, আইসোটোপ। উপরের অপশনটি রয়েছে আইসোটোপ। মনে রাখবে যখন প্রোটন সংখ্যা সমান তার নাম হবে আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান হলে তার নাম হবে আইসোটোপ। নিচে কি আছে দেখো, সি নাম্বার অপশন, আইসোবার। র, ভর, যখন ভর সংখ্যা সমান হবে তখন তার নাম হবে আইসোবার। তাহলে নিউটন সংখ্যা সমান হলে আইসোটোন, প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ, এবং ভর সংখ্যা সমান হলে আইসোবার। বুঝতে পারলাম আশা করি। এরপরে রয়েছে কি, আইসোমার। এটি জৈব যৌগ রিলেটেড, এই বিষয়ে আমরা পরবর্তী অধ্যায়ে বা পরবর্তী পর্যায়ে আমরা জানবো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই কি রয়েছে। 4 নম্বর প্রশ্ন, নিচের 4টি শব্দের মধ্যে 3টির বিষয়ে সাদৃশ্য আছে, কোনটির মধ্যে সাদৃশ্য নেই। দেখো পারদ, তামা, দস্তা, লোহা দেখতে পাচ্ছি আমরা। এইখানে 3টির মধ্যে সাদৃশ্য আছে, একটির মধ্যে নেই। সেটি কি দেখো, তামা, দস্তা, লোহা 3টি ধাতু, এবং সাধারণভাবে কিটা, সাধারণ অবস্থায় কি, কঠিন। আর পারদ কি, সাধারণ উষ্ণতায় কি, তরল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি, পারদ। সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু বাকি 3টি কি, সাধারণ উষ্ণতায় কি, কঠিন পদার্থ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 5 নাম্বার কি রয়েছে, নিচের কোন ধাতু জলের থেকে হালকা, পটাশিয়াম, পারদ, সোডিয়াম, ক্যালসিয়াম। এই যে 4টি অপশন রয়েছে তার মধ্যে মনে রাখবে সোডিয়াম জলের থেকেও হালকা। তাই এই সোডিয়ামকে জলের মধ্যে রাখা হয় না। কোথায় রাখা হয় সোডিয়ামকে, কেরোসিন তেলের মধ্যে নিমজ্জিত করে রাখা হয়। কেন, সোডিয়ামকে তুমি যদি জলের সংস্পর্শে নিয়ে আসো কি হবে, অগ্নিসংযোগ হবে, ব্লাস্ট হয়ে উঠবে, বোম ব্লাস্টের মতন ব্লাস্ট হয়ে উঠবে। তাহলে সোডিয়ামকে কোথায় রাখা হয়, কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 6 নাম্বার, নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়। মৌলিক পদার্থ মানে কি, মৌলিক বলতে বোঝায় যে কারো সাহায্যে গঠিত হয় না, একাই 100। তাহলে কাকে মৌলিক বলা হয়, দেখো এখানে মনে রাখবে লাল, নীল, সবুজ, এই 3টি রঙকে আমরা মৌলিক বর্ণ বলবো। কেন মৌলিক বর্ণ বলবো, কারণ এই 3টি বর্ণের সাহায্যে আমরা একাধিক বর্ণ তৈরি করতে পারি। মানে কি, এই 3টি বর্ণ মিশিয়ে আমরা অন্যান্য রং তৈরি করতে পারি। তাই এই 3টি বর্ণকে বলা হয় মৌলিক বর্ণ বা মৌলিক রং। বাই চান্স যদি আমরা কোনো সময় ভুলে যাই, মনে রাখার একটি সহজ উপায় কি, মনে রাখবে সুনীল, মনে রাখবে সুনীল। সুনীল ব্যাপারটি কি, সতে সবুজ, নিতে নীল, লতে লাল, সুনীল হলো মৌলিক বর্ণ। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো করে পড়াশোনা করো।